শনিতে 7 মঙ্গলে 3 8 সব দিন দিন বলছিলাম রেইনকোট গল্পটা নিয়ে। এবং এই রেইনকোট গল্পটা কিন্তু এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য কিন্তু সমভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এখন এই যে রেইনকোট গল্পটা আমরা পড়বো, আমরা আজকে খুব সহজভাবে এটা উপস্থাপন তোমাদের সামনে করব। গল্পের বিভিন্ন চরিত্রগুলো, গল্পটা সম্পর্কে নতুন কিছু জিনিস এবং এই গল্পের খুঁটিনাটি যে তথ্যগুলো আছে সেগুলো আজকে আমরা খুব সহজভাবে তোমাদেরকে দেখাবো। এবং এই ক্লাসের যে স্লাইডগুলো, এগুলো যদি তোমাদের লাগে তাহলে ক্লাসটা একটু শেয়ার করে পিডিএফটা যাদের লাগবে তারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে রাখো। সো আমরা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। খুবই ইনফরমেটিভ এবং ইনফরমেশন কিন্তু আমরা তোমাদের এখানে জেনারেট করব। সো প্রথমে যদি আমরা দেখতে পাই যে এই রেইনকোট গল্পটা লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস, তিনি একজন আমাদের বরেণ্য কথা সাহিত্যিক। সো আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ, যেটাকে বলা হয় জাল স্বপ্ন স্বপ্নের জাল, সেই গল্পগ্রন্থ থেকে কিন্তু এই আখতারুজ্জামান ইলিয়াসের এই রেইনকোট গল্পটা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। সো এইটার মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তুটা হচ্ছে যে খুবই সিম্পল। একটা রেইনকোট, সামান্য একটা রেইনকোট কিভাবে একটা মানুষের মধ্যকার মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাতে পারে, সেটাই কিন্তু এই গল্পটার মূল উপজীব্য বিষয়। আবার এই যে রেইনকোট গল্পটা, এটাকে যদি আমরা ধরি যে এটা কোন প্রেক্ষাপটে রচিত, তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে যে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ চলে, অর্থাৎ 1971 সালের যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরের পাকিস্তানি হানাদার বাহিনীদের বা মিলিটারিদের যে নির্মমতা, নির্যাতন, বর্বরতা, নিষ্ঠুরতা, সেটার একটা বহিঃপ্রকাশ কিংবা সেটা কিন্তু এখানে উপস্থাপিত হয়েছে বা সেটার প্রতিফলন ঘটেছে। তো এখানে দেখা যাচ্ছে মূল বাণী, মনোবাণী কিংবা উপজীব্য বিষয় হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং পাক হানাদার বাহিনীদের যে দখলদারিত্ব এবং তাদের যে নিষ্ঠুরতা। বিষয়বস্তু দেখতে পাই আমরা, মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোটটা গায়ে দেওয়ার পর একজন ভীতু প্রকৃতির নুরুল হুদা একজন ভীতু প্রকৃতির মানুষ, কিভাবে তার মধ্যে সাহস এবং দেশপ্রেম সঞ্চারিত হয় এবং সে কিভাবে প্রতিবাদী সত্তাটা তার মধ্যে জাগ্রত হয়, সেটা কিন্তু এই গল্পের মূল উপজীব্য বিষয়। তো ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনময় প্রকাশ ঘটেছে এই গল্পে। তার মানে খুবই সিম্পল, রেইনকোট গল্পটাকে যদি আমরা একটা রেইনকোট হিসেবে যদি ধরি তাহলে আমরা এটাকে ভুল করব। শিক্ষার্থী বন্ধুরা, এই রেইনকোট গল্পটা মানে আমাদের মনে রাখতে হবে রেইনকোটটা এখানে একটা বিশেষ প্রতীক, রেইনকোটটা এখানে একটা সিম্বল বা প্রতীক। একজন মুক্তিযোদ্ধার শরীরের রেইনকোটটা যখন আমি নিজের গায়ে দিব বা তুমি যখন তোমার নিজের গায়ে দিবা, তখন তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা সাহস সঞ্চারিত হবে, উষ্ণতার পাশাপাশি তোমার মধ্যে একটা দেশপ্রেম জাগ্রত হবে। সেটাকেই খুব সুন্দরভাবে আখতারুজ্জামান ইলিয়াস তিনি কিন্তু এখানে এই গল্পে প্রকাশ করেছেন। আমরা একটু কয়েকটা এমসিকিউ দেখে তারপর আমরা সামনের দিকে যাব। বলছে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় আগুন জ্বলে, উদ্ধৃত চরণটি যে রচনার, সেটা হচ্ছে যে রেইনকোট। এবং এখানে বারান্দাওয়ালা টুপি বলতে রেইনকোটের কথা বলা হয়েছে। মিলিটারি যাদের পছন্দ করেছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে, গাড়ির দিকে। এই উক্তিটির অন্তর্নিহিত বা ভেতরকার অর্থ কি প্রকাশ পাচ্ছে? এটার মাধ্যমে কিন্তু আসলে একটা অনিশ্চয়তা কিন্তু প্রকাশ পাচ্ছে যে আসলে তাদের ভবিষ্যৎটা কোন জায়গায় যাবে। সো রেইনকোট গল্পের রেইনকোটটা কিসের প্রতি? সাহস এবং দেশপ্রেমের প্রতীক। আমি তোমাদেরকে জাস্ট বোঝাবো, এমসিকিউ গুলো তোমরা সবাই পারবা। এখন চরিত্রলিপি নিয়ে একটু কথা বলবো। এই চরিত্রলিপির মধ্যে প্রথম যে চরিত্রটা, সেটার নাম হচ্ছে গল্পের কথক। সো ক্লাসটা তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। গল্পের কথক কিংবা এই গল্পের প্রধান চরিত্র আমরা কি বলতে পারি? এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা। সো নুরুল হুদা এই রেইনকোট গল্পের গল্প কথক। তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো, আর যাদের পিডিএফটা লাগবে তারা একটু ভাইকে এই জিনিসটা জানিয়ে দাও কমেন্ট সেকশনে, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী এই নুরুল হুদা, বেটে খাটো শরীর, তার শরীরটা ছিল কিন্তু বেটে খাটো, খুব বেশি সে উঁচা লম্বা কিংবা খুব বেশি সে বড় সড়ো এরকম ছিল না, বেটে খাটো শরীরটা। কেমিস্ট্রি লেকচারার ছিল, রসায়নের লেকচারার, সে হচ্ছে যে মিন্টুর দুলাভাই। মিন্টু হচ্ছে যে মুক্তিযোদ্ধা এবং মিন্টু হচ্ছে যে এই নুরুল হুদার শ্যালক, মানে নুরুল হুদার যে স্ত্রী আসমা হচ্ছে নুরুল হুদার কি তার স্ত্রী। এই স্ত্রীর ছোট ভাই হচ্ছে মিন্টু, স্ত্রীর ভাই, তার মানে আসমার ভাই। তার মানে কি? আসমার ভাই। তার মেয়ের বয়স 2.5 বছর, তার ছেলের বয়স 5 বছর। অর্থাৎ নুরুল হুদার 2টা সন্তান ছিল, একটা হচ্ছে যে ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান। ছেলে সন্তানের বয়স 5 বছর আর মেয়ে সন্তানের বয়স 2.5 বছর। এটা আমরা মনে রাখবো। তার মানে তার প্রথমে যে সন্তানটা হয়েছে সেটা ছেলে, তারপর তার মেয়ে হয়েছিল। দেখো, নিজেকে দাবি করেন প্রিন্সিপালের সাবঅর্ডিনেট হিসেবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু জিনিস।
মিলিটারি কি আর বিবেচনাবোধ নেই? নুরুল হুদা কথাটি ভাবে বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়া প্রসঙ্গে। এখন বউ এসব বাজে কথা বলে কেন? এই কথা নুরুল হুদা বলে মিরপুর ব্রিজের দিকে থেকে গুলির আওয়াজ করার প্রেক্ষিতে। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? নুরুল হুদা একথা ভাবে টুপির বারান্দা বেয়ে ফোঁটা যখন পানি নিয়ে চেটে পরীক্ষা করে তখন পানির স্বাদ পানসে হয়, সেই কথাটা বলছিল। তোমরা জানো যে নুরুল হুদা ভীতু প্রকৃতির মানুষ। গল্পের শুরুটা হয়েছিল এরকম যে একদম খুবই ভীতু প্রকৃতির একজন মানুষ, সে ঘর থেকে বেশি একটা বাইরে যেত না এবং মিলিটারিদেরকে প্রচন্ড পরিমাণ ভয় পেত, যার কারণে তার মুখে সবসময় 5 কালেমা রেডি রাখতো, 5টা কালেমা সে রেডি রাখতো এবং সে বাইরে বের হতো না। এবং যখন বৃষ্টি শুরু হয়, যেটা আমি প্রথমে গল্পের শুরুতে বললাম যে শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন 3, তখন সেইটা মনে করছিল যে এরকম যদি আর কিছুদিন বৃষ্টিটা থাকে তাহলে তার মধ্যে একটা আরামের একটা ভাব দেখতে পাই, সে আরাম করবে, সেইটাকে কি করবে, সে আরাম করবে। কিন্তু বৃষ্টি থামার আগেই তার দরজায় টক 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 করে করা নাড়ে কলেজের যে প্রিন্সিপাল ইসহাক মিয়া, যে কিনা আবার এপ্রিল মাসের শুরুর দিকে তোমার কি করা শুরু করছিল, উর্দুতে কথা বলা শুরু করছিল, যাতে মিলিটারিরা তাকে ধরলে তাকে যাতে অত্যাচার নির্যাতন না করতে পারে। এই ইসহাক মিয়া যখন টক 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 দরজা করছিল, তখন সে একটা কথা বলছিল। নুরুল হুদা বলছিল যে সবকিছু বেচতে দিয়ে আমার দরজায় কড়া নাড়তেছিল, টক 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 করতেছিল। তখন সে বলছিল ম্যান প্রপোজেস, কি বলছিল, ম্যান প্রপোজেস, ম্যান প্রপোজেস বলে কথাটা শেষ করে ফেলছিল। এইটার একটা ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দিই। ম্যান প্রপোজেস মানে হচ্ছে যে এটা একটা ফ্রেজ এন্ড ইডিয়মস, এটা একটা প্রবাদ, এটা একটা প্রবাদ, এটা পুরোটা তোমার গল্পের মধ্যে দেয়া নাই। ম্যান প্রপোজেস এর পরবর্তীতে আছে গড ডিসপ্রপোজেস, গড ডিসপ্রপোজেস, ডিসপ্রপোজেস, ম্যান প্রপোজেস, গড ডিসপ্রপোজেস মানে হচ্ছে যে ম্যান প্রপোজেস, মানুষ অনেক কিছু চাইবে, সে বৃষ্টি হওয়ার জন্য সে চাইছিল, আরাম করার জন্য চাইছিল, বাট গড ডিসপ্রপোজেস, গড আসলে আলটিমেটলি এটা ডিসপ্রপোজেস করবেন কিংবা এটার মীমাংসাটা করবেন। তারপরে মানুষ মানুষের জায়গা থেকে চায়, আমরা ব্যক্তি জীবনে এটা মনে রাখতে পারবো, এবং সৃষ্টিকর্তা যেটা চাইবেন সেটাই শেষ মুহূর্তে হবে। তার আরামটা কিন্তু পরবর্তীতে হয় না। আসছিল নুরুল হুদার বাড়িতে পিয়ন এসে বলছিল যে মিলিটারি আপনাকে, মানে কলেজের প্রিন্সিপাল আপনাকে যাওয়ার জন্য বলতেছে, বা মিলিটারি আপনাদেরকে যাওয়ার জন্য বলছে, কলেজে যাওয়ার জন্য বলছে, যে মিসক্রিয়ান্ট লুক ইলেকট্রিক ট্রান্সফরমার থোর দিয়া, মানে ভেঙে দিছে। মিসক্রিয়ান্ট বলতে তারা পাকিস্তানিদের চোখে মিসক্রিয়ান্ট হচ্ছে কারা, বাঙালি যারা ছিল, মুক্তিযোদ্ধা যারা ছিল, তাদেরকে বলা হয়েছে মিসক্রিয়ান্ট। যাই হোক, এখানে আমরা মোট দেখতে পেলাম নুরুল হুদাকে দেখে বাস থেকে নেমে পড়লো মোট 9 জন যাত্রী। নুরুল হুদা সাধারণত নিয়মিত পড়ে জুম্মার নামাজটা, এছাড়া অন্যান্য নামাজ সে খুব বেশি একটা পড়ে না। নুরুল হুদার আজান শুনতে ইচ্ছে করছিল খুব ক্র্যাকডাউনের রাতে। ক্র্যাকডাউনের রাত বলতে 25শে মার্চের রাতকে বোঝানো হয়েছে। 25শে মার্চের যে রাতটা, সেই রাতটাকে বা কালো রাত বা অপারেশন সার্চলাইট, এই রাতটাকে বলা হচ্ছে ক্র্যাকডাউন। ক্র্যাকডাউন শব্দের অর্থটা তোমাদেরকে একটু বলে রাখি। ক্র্যাকডাউন মানে হচ্ছে যে চারিদিকে আবদ্ধ, চারদিকে আবদ্ধ। তোমরা অনেকেই হয়তো বা এটা পড়ো, চারদিকে আবদ্ধ, এটা কিভাবে আমি তোমাদেরকে বোঝাই। আমাদের যখন জুলাই বিপ্লব হইলো, আন্দোলন হলো, তখন এই যে ফ্যাসিস্ট সরকার যখন এটাকে কি করেছিল, এটাকে চতুর্দিকে যখন নেটওয়ার্ক গুলা বন্ধ করে দিয়েছিল, কারফিউ জারি করেছিল, কেউ কেউ সাথে কানেক্টেড হতে পারছিলাম না, এটাকেও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্র্যাকডাউন বলা যেতে পারে। চারিদিকে আবদ্ধ অবস্থায় আমরা ছিলাম। তারপর আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 4। কলেজের স্টাফ রুমে একজন শিক্ষক ফিসফিস করে জেনারেল বলতে কি বুঝিয়েছিলেন? পাকিস্তানি জেনারেল বোঝার নাই, রাশিয়ান জেনারেল, বাংলার বর্ষা নাকি বাংলার বাঘ? এটার অপশনটা তোমরা দাও। এটা হচ্ছে যে বাংলার বর্ষা। অর্থাৎ এখানে একটা জেনারেল স্টেটমেন্ট ছিল এরকম, বা জেনারেল বলতে এখানে বোঝানো হয়েছে যে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে একটু দেই, এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। রাশিয়ায় ছিল জেনারেল, ছিল জেনারেল উইন্টার, আর আমাদের জেনারেল মনসুন, আর আমাদের জেনারেল মনসুন। হ্যাঁ, মনসুন মানে হচ্ছে বর্ষা, মনসুন মানে কি বর্ষা। সো এটা বলা হয়েছে তোমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের ঘটনাটাকে এখানে টেনে নিয়ে আসা হয়েছে। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রাশিয়ান যে বাহিনী যারা ছিল, রাশিয়াতে প্রবল উইন্টার, শীতের কারণে
তোমার ওই যে রুশ বাহিনীর বিপক্ষে যারা যুদ্ধ করছিল, জার্মানি হিটলার বাহিনী, তারা কিন্তু ব্যাপক পর্যদস্ত হয়েছিল, তারা কিন্তু লড়াই সংগ্রাম করতে পারে না, তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে পারে না। প্রবল বর্ষার কারণে বাংলাদেশেও 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী বেশ বিপদে পড়ে যায়। তারা বন্দুক, বারুদ, গোলা বারুদ, অস্ত্র এগুলো নিয়ে আসলে বেশি একটা কাজে লাগাতে পারছিল না, কিংবা এগুলো ওয়ার্ক করতেছিল না। ঠিক আছে, সো রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, বলতে রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে উইন্টারটা কিংবা যে শীত, প্রবল প্রকট পরিমাণের যে শীতটা ছিল, সেই শীতের কথা বলা হয়েছে। সেই শীত যেভাবে প্রতিপক্ষ কাবু করেছিল, আমাদের জেনারেল মনসুন কিংবা আমাদের যে বর্ষাকালটা, সেই বর্ষাকালে কিন্তু তারা পর্যদস্ত হয়েছিল, তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো এটা উত্তরটা হবে বাংলার বর্ষাটা কিন্তু অনেক কাজে লেগেছিল। 5 নম্বর প্রশ্নটা সবাই একটু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। রেইনকোট গল্পে পাকিস্তান শরীরের কাঁটা বলা হয়েছে কাকে? রেইনকোট গল্পে পাকিস্তান শরীরের কাঁটা বলা হয়েছে মুক্তিবাহিনী, পুলিশ বাহিনী, হাসপাতালকে না, বরং শহীদ মিনারগুলোকে বলা হয়েছে পাকিস্তান শরীরের কাঁটা। কিভাবে আমি একটু বলি। পাকিস্তানিরা মনে করতো যে তাদের যে এই যে বাঙালির যারা আছে স্কুল কলেজের প্রাঙ্গণে যে শহীদ মিনারগুলো আছে, এগুলো হচ্ছে বাঙালিদের চেতনার প্রতীক, বাঙালিদের ঐক্যের প্রতীক, বাঙালিদের সাহসের প্রতীক, জাতীয়তাবাদের প্রতীক। এই জন্য তারা এগুলোকে খুব বেশি ভয় পেত। আমি যদি একটু তোমাদের শহীদ মিনার, তোমরা সবাই জানো যে শহীদ মিনার এইরকম থাকে। তো এই যে শহীদ মিনারগুলো, ছোটবেলায় জানো শহীদ মিনারগুলো আঁকতে আমার যে একটা কষ্ট হইতো, এরকম না? এই যে শহীদ মিনারগুলো আছে, এই শহীদ মিনারগুলো যখন স্কুল কলেজের প্রাঙ্গণে থাকতো, তখন এগুলোকে তারা ভয় পেত, তারা প্রচুর পরিমাণে এটাকে প্রচন্ড পরিমাণে ভয় পেত। তারা মনে করতো এই শহীদ মিনারগুলো আমাদের চেতনার প্রতীক, চেতনার প্রতীক, চেতনার প্রতীক, আমাদের সাহসের প্রতীক, সাহসের প্রতীক, বা আমাদের ঐক্যবদ্ধের প্রতীক, ঐক্যের প্রতীক, ঐক্যের প্রতীক। এবং তারা মনে করতো যে 1952 সালে তারা যেটা শো করছে বাঙালিরা, এটা হচ্ছে যে তারা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে যায় বা তারা যদি একবার সাহস পেয়ে যায়, তাহলে তাদেরকে হারানো সো টাফ একটা বিষয়, তাদের সামনে দাঁড়ানোই যাবে না। এই জন্য তারা মনে করতো যে পাকিস্তান শরীরের কাঁটা হচ্ছে এইগুলো। আনঅথরাইজড কনস্ট্রাকশনও বলা হয়েছে, মানে এগুলো নির্মাণাধীন হয়েছে, এগুলো কোনো মালিকানা নাই, এরকম তারা বলছে। তো আমাদের এই যে শহীদ মিনারগুলো, সেই শহীদ মিনারগুলোকে তারা বলতো তারা পাকিস্তান শরীরের এগুলো কাঁটা, এগুলো তুলে ফেলতে হবে, নাহলে তাদের কি হবে না, তাদের মুক্তি অসম্ভব। রেইনকোট গল্পে লেকচারার নুরুল হুদা শ্যালকের নাম কি? শালার নাম কি? এক কথায় শালা, শালাটার নাম কি? মিন্টু, এবং মিন্টু ছিল মুক্তিযোদ্ধা। আসো 7 নম্বর প্রশ্ন, যাওয়ার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নুরুল হুদা বাস থেকে নেমে যায় নিউ মার্কেটের সামনে, ঢাকা নিউ মার্কেটের সামনে। নুরুল হুদা বাস থেকে নামার সময় সহযাত্রীদের দিকে তাকায়, একটু ঠোঁট বাঁকিয়ে। তারপর নুরুল হুদার মগবাজারের ফ্ল্যাট বাসায় কামরা ছিল, মানে কক্ষ ছিল বা গড় ছিল, কক্ষ ছিল 2টা, রুম ছিল 2টা। নুরুল হুদা বাসা শিফট করেছে জুলাইয়ের 1 তারিখ। এগুলো গুরুত্বপূর্ণ নুরুল হুদার কিছু উক্তি আমরা দেখতে পাই। দেখো এখানে গুরুত্বপূর্ণ উক্তিগুলোর মধ্যে তোমরা এগুলো একটু মনে রাখবা যে এগুলো এখানে আছে। শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন, ম্যান প্রপোজেস, গড ডিসপ্রপোজেস, হ্যাঁ এগুলো সে বলছিল। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনে দেওয়া লাগে, সেগুলো নুরুল হুদা বলছিল। এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। রেইনকোট গল্পের প্রতীকটি কি অর্থে ব্যবহৃত হয়? সাহস, উষ্ণতা এবং দেশপ্রেম। আমরা যাব 7 নম্বর প্রশ্ন। রেইনকোট গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে মুক্তিযুদ্ধ, 71 মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের, যুদ্ধকালীন শেষ পর্যায়ের কথা বর্ণনা করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন কি নুরুল হুদাকে পাকিস্তানের হানাদার বাহিনী তলব মানে যে হচ্ছে যে খোঁজ করার কারণ, সার্চ করার কারণটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সহযোগী তাকে ভেবেছিল। মিন্টু সম্পর্কে আমরা জানবো। এই মিন্টু গল্পের একটা অন্যতম প্রধান ক্যারিসম্যাটিক চরিত্র, এবং সে হচ্ছে যে একটা সাহসী চরিত্র। সে ছিল এই গল্পের মুক্তিযোদ্ধা, এবং আমরা মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু যথেষ্ট আমাদের শ্রদ্ধা সম্মান করতে হবে, তারা আমাদের জাতির বীর। মিন্টু মগবাজারের বাসা ছেড়েছে জুন মাসের 23 তারিখে। মিন্টু কোথায় গেছে তা জানেন নুরুল হুদা এবং তার বউ আসমা। আসমা অতিরিক্ত বাড়াবাড়ি করে এই মিন্টুকে নিয়ে। আসমা নুরুল হুদার উচ্চতার তুলনা করে মিন্টুর সাথে। আসমা কি করে? স্ত্রী, সে তুলনা করছে, বলছে যে তুমি তো অনেকটা মিন্টুর মতো, মিন্টুর গায়ের যে রেইনকোটটা সেটা তোমারও হবে। দেখো এই গল্পটা আসলে তুমি যদি একটু চিন্তা করে দেখো কত রূপকধর্মী একটা গল্প। যে তুমি চিন্তা করো একটা নর্মাল একটা রেইনকোটটা নুরুল হুদা পড়ছে, এই রেইনকোটটা পরার পর তার মধ্যে একটা সাহসের সঞ্চারণ হয়েছে, তার মনস্তাত্ত্বিক একটা চেঞ্জ আসছে, তার একটা মনের মধ্যে একটা পরিবর্তন আসছে। ভীতু প্রকৃতির মানুষ থেকে সে নেগেটিভ থেকে সে পজিটিভ মানুষ হয়ে গেছে। তার মধ্যে সকল গুণাবলী, মানে ভালো যে গুণগুলো ছিল সেগুলো সঞ্চারিত হয়েছে। ভীতু প্রকৃতির মানুষ খুবই সাহসী একটা মানুষ হয়ে গেছে। সো এইটা রেইনকোট গল্পটা আমার কাছে খুবই সুন্দর একটা ইন্টারমিডিয়েট লাইফে আমার সবচেয়ে পছন্দের একটা গল্প ছিল। দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে মিন্টু কি করতো? যেহেতু মুক্তিযোদ্ধা এবং যেহেতু গেরিলা বাহিনী এবং গেরিলা যুদ্ধের কথা এই গল্পের মধ্যে বলা হয়েছে, সো মিন্টু দমাদম মানে ঠাস ঠাস করে দেশের ভিতরে মিলিটারি মারতো এই মিন্টু। আসমা সম্পর্কে আমরা জানবো। আসমার মধ্যে এখানে রুনা খানের ছবি দেওয়া আছে, আমি যদি ভুল না করে থাকি উনি রুনা খান, এবং ওনাকে আমরা ধরবো আসমা। আসমা
নুরুল হুদার স্ত্রী, তার 2 সন্তান। নুরুল হুদার স্ত্রী, সে 2 সন্তানের জননী, যুদ্ধ এবং গোলাগুলির মধ্যে স্বামীকে নিয়ে অত্যন্ত ভীত অবস্থায় থাকতো সে। তাই বৃষ্টির মধ্যে যখন কলেজ থেকে স্বামী নুরুল হুদার ডাক আসে, তখন সে স্বামীকে ছাতার পরিবর্তে রেইনকোট পরিধান করতে বলে, এবং এই গল্প থেকেই রেইনকোট গল্পের সূত্রটা এই জায়গা থেকে। দেখি তো ফিট করে কিনা। আসমা বলেছে নুরুল হুদাকে মিন্টু রেইনকোট ফিট হওয়ার জন্য যেতেই হবে। উক্তিটি নুরুল হুদার স্ত্রী, সে একটু ওই যে দেশের যখন এরকম বৈরী অবস্থা থাকে, প্রতিকূল অবস্থা থাকে, চারিদিকে যখন গোলাগুলি, মারামারি, কাটাকাটি, হানাহানি, তখন একটু আমাদের ঘরের মানুষ যারা, প্রিয়জন আপনজন যারা থাকে, তারা একটু উদ্বিগ্ন থাকে, তারা একটু উদ্বেগে দিন কাটায়। এই জন্য সে বলছিল যেতেই হবে। উক্তিটি নুরুল হুদার স্ত্রীর। কোয়েশ্চেন নাম্বার 10, দোয়া মনে হলো ঠিকই কিন্তু ড্যাশ মাথায় দিতে ভুলে গেল। কি মাথায় দিতে ভুলে গেল? মাথাল, হেলমেট, পরচুলানা, টুপিটা দিতে ভুলে যায়। সে একটা মন বুলা মানুষ ছিল নুরুল হুদা। সে কি করতো? সে ধরে যে 5টা কালিমা তার দোয়া ঠিকই মনে আছে, মুখের মধ্যে ঠুটস্থ রাখতো, মুখের উপর রাখতো, যাতে বাঙালিরা মনে করতো যে বাঙালিরা যদি এরকম, আমরা যদি মুসলমান শো করতে পারি, তাহলে আমাদের উপর নির্যাতনটা একটু কমবে বা একটু কম করতে পারে, বা আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বেঁচেও যেতে পারি তাদের হাত থেকে। এটা এখানে বলা হয়েছে। 10 নম্বর প্রশ্নের পর 11 নম্বর প্রশ্নে আমরা যাব। ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? ইসহাক এপ্রিল মাসের শুরু থেকে উর্দুতে কথা বলা শুরু করছে। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ ভয়ে থাকতে হতো এই মিন্টুর জন্য। ঠিক আছে, এখন আসমার উক্তিগুলো আমরা একটু দেখবো। আসমার উক্তিটি হচ্ছে যেতেই হবে, অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানি টানটা আবার না বেড়ে যায়। এই যে একটা আহ্লাদ করতো, এটা নুরুল হুদার স্ত্রী করতো। কার উদ্দেশ্যে করতো? নুরুল হুদাকে নিয়ে করতো। এবং এই নুরুল হুদা, তখন আমরা আরেকটা জিনিস জানতে পারি, নুরুল হুদার একটু হাঁপানির টান আছে, হাঁপানির রোগ নুরুল হুদার আছে। দেখি তো ফিট করে কিনা। ভালোই হলো, তোমার গোড়াল পর্যন্ত ঢেকে পড়ছে, এটা নুরুল হুদা বলছিল। এখন পিয়ন ইসহাক সম্পর্কে আমরা জানবো। এই কলেজের পিয়নের নাম হচ্ছে ইসহাক মিয়া। ইসহাক মিয়া, পিয়নের নাম ইসহাক, ভাঙাচোরা গাল, খোঁচা খোঁচা দাড়ি। পাকিস্তানি মিলিটারি এদেশে আসার পর থেকে সে দিনরাত উর্দুতে কথা বলা শুরু করছে। একজন মানুষ, আমরা মুক্তিযুদ্ধের সময়ে যে যেভাবে পারে নিজেদেরকে সেভ এক্সিট কিংবা সেফ রাখার চেষ্টা করছিল। ইসহাক মিয়া উর্দুতে কথা বলা শিখেছিল, যার কারণে সে মনে করতো যে তাকে মিলিটারিরা কি করবে না, মারবে না। মিলিটারির কর্নেলের মতো সে সবসময় ভাব নিয়ে চলাফেরা করে। মিলিটারির প্রাদুর্ভাবের পর তাকে দেখি কলেজে সকলে তটস্থ থাকে। মিলিটারিরা যখন আমাদের এইখানে আসে কিংবা কলেজে আসে, নুরুল হুদার কলেজে আসে, তখন থেকেই নুরুল হুদার তখন থেকে এই ইসহাক মিয়া তাদের কাছাকাছি থাকে, একটু কাজ টাজ করে দেয়, ফরমাইশি করে দেয়। এই জন্য সবাই তাকে একটু তোয়াক্কা করে চলতো, একটু তার ভয়ের তটস্থ থাকতো, যে কখন না জানি তার সাথে যেহেতু মিলিটারির ভালো খাতির আছে, সে কখন নাকি কারোর নামে নালিশ দিয়ে দেয়, বিচার দিয়ে দেয়। পিয়ন ইসহাক সম্পর্কে বলা হয়েছে, লেখক প্রথমে ইসহাককে তুলনা করেছেন মিলিটারি কর্নেলের সাথে। লেখক ভাবেন স্বয়ং কর্নেল ভোরবেলা কলেজ উপস্থিত হয়, ইসহাক ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। তোমরা জানো যে আর্মিতে বা সামরিক বাহিনীতে যারা চাকরি করে, তাদের কিন্তু প্রথমে হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট, তারপর লেফটেন্যান্ট, তারপর মেজর, তারপর কর্নেল, এইগুলো আর কি। ইসহাকের ঠেলা মুশকিল ক্যাপ্টেন র্যাঙ্কের দিকে। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে সবাই তাকে তটস্থ থাকে ইসহাককে নিয়ে। ইসহাক বাংলা বলা ছেড়েছে এপ্রিলের শুরু থেকে। ইসহাক এখন কথা বলে উর্দু ভাষায়। হ্যাঁ, স্যার নে সালাম দিয়া, উক্তিটি পিয়ন ইসহাকের। উত্তো আপ হি ক सकते বা এরকম কিছু লাইন, যেমন মিস ক্যান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার থোড় দিয়া, ওর আপসে জানে কা টাইম লিয়ে, এরকম আর কি, থোড় দিয়া, এরকম আর কি। অনেক উর্দুতে সে কথা বলছে, আমি উর্দু জানি না। প্রিন্সিপাল আফাজ, ডক্টর আফাজ আহমেদকে আমরা এই গল্পের মধ্যে অন্যতম একটা চরিত্র পালনে দেখতে পাই। প্রিন্সিপাল কঠোর পাকিস্তানপন্থী, অর্থাৎ প্রিন্সিপাল মনে প্রাণে পশ্চিম পাকিস্তান তিনি সাপোর্ট করতেন। শিক্ষিত বাঙালি হওয়া সত্ত্বেও তিনি বাঙালি জাতীয়তাবাদের উপর বিশ্বাস করেন নাই এবং এটার বিরোধিতা করেছেন। এদেশের স্বাধীনতার পথ রুদ্ধ করার জন্য তিনি একজন পাকিস্তানি সৈন্যদের নানা রকম পরামর্শ দিয়েছেন, এবং তিনি কিন্তু ক্ষেত্র বিশেষে তাদেরকে অনেক বেশি কিন্তু কি করতেন, পাকিস্তানি বাহিনীদেরকে আমাদের যে দুর্বলতাগুলো আছে, আমাদের যে প্রবলেমগুলো আছে, সেগুলো সম্পর্কে তিনি জানিয়ে দিতেন। পাকিস্তানি সৈন্যদের নানা রকম পরামর্শ দেন। এরই অংশ হিসেবে তিনি পাকিস্তানি বাহিনীকে দেশের সকল শহীদ মিনার ভেঙে ফেলার কথা বলছেন, এবং তিনি দিন রাত দোয়া দরুদ করেন, সব সময় আল্লাহর দরবারে পাকিস্তানের জন্য কান্নাকাটি করেন। এবং এই লোক বলছিল যে পাকিস্তানি এইগুলো শহীদ মিনারগুলো হচ্ছে পাকিস্তানি শরীরের কাটা, এগুলো যদি তুমি রিমুভ না করতে পারো, উপড়ে ফেলতে না পারো, তাহলে তোমাদের কি হবে, বাঙালিরা তোমাদের ক্ষতি করবে। ঠিক আছে, আমরা এখন দেখতে পাই